নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ। ওয়াচম্যান জবাব দিল। নূর মলিন হেসে ঢুকে পড়ল ভেতরে। লিফটের জন্য কিছুক্ষণ অপেক্ষা করে নূর লিফটের সহিত পৌঁছে গেল 3 তলায়। এর আগে আরো অনেকবার এসেছে নূর এইখানে, তাও নিজের মায়ের পাঠানো জিনিস নিয়ে। প্রথম নূর ওয়াচম্যানকে দিয়ে পাঠাতো জিনিস, কিন্তু পরের বার এসে শুনতো সেই সব জিনিস জোহান নেয়নি। এরপর থেকে নূর নিজ হাতেই দিয়ে আসে সব কিছু জোহানকে। আর যতবার সে জিনিস দিতে গিয়েছে জোহানকে, ততবার সে জোহানের করা নানান অদ্ভুত কিছুর মুখোমুখি হয়েছে। নূরের পেটের অসহনীয় ব্যথা হচ্ছে, তাও সে চুপ করে মুখের ভঙ্গি ঠিক করে জোহানের ফ্ল্যাটের কলিং বেল চাপল। 3 বারের মাথায় খট করে দরজা খুলে গেল। অর্ধেক দরজা খুলে জোহান দাঁড়িয়ে আছে উদম শরীরে, হাঁটুর উপর প্যান্ট পরে ঘুম চোখে জোহান তাকিয়ে আছে নূরের দিকে। নূর বেশ অবাক হলো। এই অবস্থায় কখনো সে জোহানকে দেখেনি, তবে আজ কেন জোহান এই অবস্থায় তার সামনে দাঁড়িয়ে আছে, এটাই নূরের মাথায় ঢুকছে না। জোহানের উদম শরীর দেখে নূরের মাথায় চক্কর দিচ্ছে। নূরকে ভালো করে দেখতে পেয়ে জোহান চোখ ঠিকভাবে খুলে নূরকে প্রশ্ন করল, তুমি এই সময়ে? নূর কোনো মতে হাতের বক্স জোহানের দিকে এগিয়ে দিয়ে বলল, মা পাঠিয়েছে। জোহান শটান করে দরজা খুলে দিল। ভেতরের দিকে ইশারা করে নূরকে বলে উঠল, টেবিলে রেখে দাও। তুমি? নূর কিছু বলতে চাইল, কিন্তু জোহান শুনল না। নূর ধীর পায়ে ফ্ল্যাটে ঢুকলো। জোহানের ফ্ল্যাটের ড্রয়িং আর ডাইনিং রুম একসাথে। ডাইনিং এ বক্স রাখতেই নূর অনুভব করতে লাগলো তার শারীরিক কিছু সমস্যার পরিমাণ বাড়তে লাগলো। এই মুহূর্তে তার বসার প্রয়োজন। জোহান রান্নাঘরে ডাইনিং এর পাশে থাকা বেসিনে মুখ ধুয়ে চুলেও কিছুটা পানির ঝাপটা দিল। নূর শুকনো মুখে জোহানকে বলে উঠল, তুমি কিছু মনে না করলে আমি কি 5 মিনিট বসতে পারি তোমার বাসায়? জোহান চোখ বন্ধ করে মাথা দুলিয়ে সায় দিল নূরের কথায়। টেবিলে রাখা বক্স খুলে হাতে 2টা পিঠা নিয়ে খাওয়া অবস্থায় জোহান নিজের রুমে গেল। নূর ডাইনিং এর চেয়ারে বসে ব্যাগ থেকে বোতল বের করে পানি খেল। তার তলপেট থেকে শুরু করে পা পর্যন্ত অন্যরকম এক ব্যথা হামলে পড়েছে। নূর অস্থির হয়ে উঠল। চোখ বুজে সে ব্যথা সহ্যের চেষ্টা করছে। জোহানের পায়ের শব্দে নূর চোখ খুলল। জোহান তার রুম থেকে বেরিয়ে অন্য রুমে যাচ্ছে। সেই হাফ প্যান্টের সাথে সে একটা শার্ট গায়ে দিয়েছে, যার সব বোতাম খোলা। নূরের সাথে জোহানের চোখাচোখি হওয়ার আগে নূর চোখ সরিয়ে নিল। সে মনে মনে ভাবছে, উফ, কেন আজ বাসা থেকে বের হলাম আমি? কিন্তু কি বা করার ছিল? অন্যের পড়া আমি কিছুতেই বুঝি না। স্যার ম্যামের বোঝানো পড়াই শুধু আমার মাথায় ঢোকে। তাছাড়া একদিক দিয়ে ভালো হয়েছে, এই তিতামুখীকে আজ ভালো ম্যাচাজ লাগছে। এসেছে পর্যন্ত কোনো কড়া কথা বলেনি সে আমাকে, আর সব সত্যি তাকে জানিয়ে দেব আমি। জোহান নূরের সামনে এসে কফি মেকারে কফি বানানোর প্রস্তুতি নিচ্ছে। নূর নিজের ব্যথায় পরোয়া না করে জোহানকে বলে উঠল, আমি কিছু বলতে চাই। সত্যি সেই দিন কিছু না বললে মাথায় উঠে যাস? সেদিন যাক জাহান্নামে। তুই কেন আমাকে বারবার সেদিনের কথা মনে করিয়ে দিস? আমার প্রতিহিংসা তোর বেশি প্রিয়? কথাটা শেষ করতে করতে নূরের বাহু ধরে তাকে চেয়ার থেকে উঠিয়ে নিল জোহান। পেটে বেশ চাপ অনুভব করল নূর। ব্যথায় তার প্রাণ যেন এখনই দেহ ত্যাগ করবে। পায়ের ব্যথাটাও কেমন যেন আঁকড়ে ধরল তার সমস্ত শরীরকে। নূর মাথা নিচু করে চোখ বুঝল। জোহান থেমে নেই। সে নূরকে ঝাঁকিয়ে বলে উঠল, মুখ বন্ধ কেন তোর? উত্তর দে। ব্যথা লাগছে আমার। সরি, আর কখনো বলবো না। আমি ভার্সিটি যাব। নূরের কণ্ঠ শুনে জোহান থমকে গেল। এক হাতে নূরের কোমর চেপে ধরে অন্য হাতে নূরের মুখ উপরের দিকে তুলল জোহান। নূরের মুখে চোখের জলের ছড়াছড়ি। জোহান অবাক হলো। নূর পরক্ষণে জোহানকে আবারও বলল, একটু বসবো প্লিজ? দাঁড়াতে ইচ্ছে করছে না। জোহান নূরকে বসিয়ে দিল সাবধানে। নূরের মাথায় হাত রেখে জোহান অবাকের সুরে নূরকে প্রশ্ন করল, নড়ি পাথর, কি হলো তোমার? কান্না করছো কেন? আজ তো আমি ব্যথা দিলাম না, শুধু হাত চেপে। কিছু না। বিচলিত জোহান নূরের সামনে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, আজীব তো, কিছু জিজ্ঞেস করলে বলো না কেন? মেয়েলে সমস্যা, তুমি বুঝবে। বিরক্ত করছো কেন শুধু শুধু?
আমাকে 2 মিনিট বসতে দাও, আমি চলে যাবো এরপর, আর কখনো আসবো না তোমার এই ঘরে। আর তোমার মেজাজও খারাপ হবে না আমাকে দেখে। নূর কান্নারত অবস্থায় বলল। জোহান দাঁড়িয়ে পড়ল। কোনো কিছু না ভেবেই সে নূরকে জড়িয়ে ধরল। নূরের মাথা জোহানের বুকের সাথে লেপ্টে আছে। নূর জোহানকে ঠেলেও কোনো লাভ হলো না। জোহান মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। নূর জোহানের শার্ট টেনে তাকে বলে উঠল, সরো, আমার যেতে হবে, আমি তোমার সামনে থাকতে চাই না আর। আজীবন থাকতে হবে? নূরকে ছেড়ে কথাটা বলে জোহান নূরের সামনে কিছু শুকনো খাবার এগিয়ে দিল। তাকে সেগুলো খাওয়ার নির্দেশ দিয়ে জোহান নিজের রুমের দিকে যেতে লাগলো। নূর সেই খাবারগুলো পুনরায় ঠিক জায়গায় রেখে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল। জোহানের করা অপমানের কথা নূরের মাথায় কিলবিল করছে। লিফটের সামনে দাঁড়িয়ে নূর দেখল লিফট এখন 13 নম্বর ফ্লোরে। নূরের চোখ ভিজে আসছে বারবার তার প্রতি জোহানের ব্যবহারের কথা ভেবে। দরজার শব্দে নূর পেছনে তাকিয়ে দেখল জোহান দরজার লকে চাবি ঘুরিয়ে দরজা লক করছে। জোহানকে দেখে নূর সিঁড়ির দিকে পা বাড়ালে জোহান নূরের হাত চেপে ধরল। পা কেটে গলায় ঝুলিয়ে দিব? আমি সিঁড়ি দিয়ে যাব। নূরের আহত কণ্ঠ। এই দিকে ফেলে দেই, সবচেয়ে সোজা পথ। থাই গ্লাস লাগানো বড় জানালার দিকে ইশারা করে জোহান বলল নূরকে। নূর মুখে কিছু বলল না, তবে নিচের সর্বোচ্চ দিয়ে জোহানের হাত ছুটানোর চেষ্টা করছে। পাশের অন্য ফ্ল্যাট থেকে একজন ছেলে বেরিয়ে এলে নূর সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল। জোহান নূরের দিকে তাকিয়ে লিফটের সামনে আনলো তাকে। আরে জোহান, কে এই মেয়ে? জোহান চুপ, কোনো উত্তর দিচ্ছে না, কিন্তু নূর বলে উঠল, কেউ না, আমি এই লোকের। তোর নাম জোহান? তুই কেন উত্তর দিচ্ছিস? জোহান চটে গিয়ে পড়ল। ছেলেটা হাসল মৃদু। ইট ইজ ওকে, ঝগড়া করবে না প্লিজ। কেউ কিচ্ছু বলল না। নূর ছেলেটার দিকে তাকিয়ে মিথ্যে হাসল বইকি। তা দেখে জোহান রেগে নূরকে বলল, তোর এই হাসি যেন পরে কান্নার কারণ না হয়ে দাঁড়ায়। নূর চুপ করে গেল। মনে মনে সে বলতে লাগলো, তিতা মুখের মুখ দিয়ে শুধু তিতা বের হয়। কি খেয়েছে আন্টি এই ছেলেকে দুনিয়ায় এনেছে, আল্লাহ ভালো জানেন। লিফট আসলে 3 জন উঠে পড়ল লিফটে। জোহানের হাত এখনো নূরের হাত চেপে আছে। জোহান কাউকে ফোন করে বলল, গাড়ি কবে নাগাদ ঠিক হবে? এখনো ঠিক হয়নি কেন? কাজ শেষ হলে অফিসে পাঠিয়ে দিবে গাড়ি। জোহান ফোন কেটে নূরকে বলে উঠল। বাইকে উঠতে পারবি? নূরকে জবাব দিতে না দিয়ে আবারও সে বলতে লাগলো, ও, উঠবি কিভাবে? সমস্যা নেই, চলো। সবাই দেখছে, আজীব। আজ এত অদ্ভুত ব্যবহার করছো কেন? আমি চলে যেতে। সিএনজি ডাকো একটা, ঠিকানা আমি বলে দিব। নূরের কথাই পাত্তা না দিয়ে জোহান ওয়াচম্যানকে বলল। জি স্যার। ওয়াচম্যান হেসে জবাব দিল। 2 মিনিটের মধ্যে সিএনজি এসে পড়ল। নূরকে উঠতে বলে নিজেই ঠেলে সিএনজিতে তাকে বসিয়ে দিল জোহান। এরপর নিজেও উঠে পড়ল সেটাতে। নূর অবাক হয়ে নানান বকবক করে যাচ্ছে, কিন্তু জোহান সেই সব কিছু কানে নিচ্ছে না। এক পর্যায়ে নূর নিজেই চুপ করে গেল। তবে নূর একটা জিনিস বুঝছে না, আজ জোহান কিভাবে তার এত সব বকবক সহ্য করে যাচ্ছে। ভার্সিটির সামনে এসে সিএনজি থামলো। জোহান নেমে ভাড়া মিটিয়ে নেওয়ার সময় নূর সুযোগ বুঝে পালাতে চাইল, কিন্তু তার অবাধ্য ব্যথাযুক্ত পা তাকে এমনটা করতে দিল না। নূর জোহানের পাশে থাকা অবস্থায় পমেল এগিয়ে এলো তাদের দিকে। আরে জোহান ভাইয়া, আপনি আজ ভাবিবার সাথে? নূর পমেলকে দেখে চিনতে পেরেছে। এই ছেলেটা কয়েকদিন ধরে নূরের বেশ কাছাকাছি ছিল, আর নূরের সবটাই যেন বেশ ভালো পর্যবেক্ষণ করত। জোহান যখন ভার্সিটি আসে না, তখন এই ছেলে যেন আরো বেশি নজর রাখে নূরের প্রতি। এই ছেলে জোহানকে চেনে, এটা ভেবে নূর সেখানে দাঁড়িয়ে তাদের কথা শোনার চেষ্টা করছে। আরে রাস্তায় দেখি গাড়ির অভাবে আশাহীনভাবে ছটপট করছিল তোমার ভাবিপা, তাই মানবতার খাতিরে তাকে ভার্সিটি অবধি দিয়ে এসেছি। তুমি তো জানোই আমি অসহায় মানুষদের কষ্ট দেখতে পারি না। কথাটা বলে জোহান নূরের দিকে তাকালো। নূর চোখ রাঙিয়ে জোহানকে বলে উঠল, এত বড় মিথ্যা! আর এই ছেলে, তুমি এতদিন আমার পেছনে পেছনে ছিলে, আমি খেয়াল করেছি। কেন ছিলে? হ্যাঁ, এতদিন জিজ্ঞেস করার সাহস পাইনি, আজ একটু সাহস আছে মনে, তাই জিজ্ঞেস করেছি, উত্তর দাও। উফ পমেল, তোমার চয়েস এত খারাপ? এই মেয়ের পেছনে পেছনে ঘুরে টাইম নষ্ট করেছো তুমি। তোমার কি ঝগড়াটে মেয়েটা, এইসব মেয়ে একদম ভালো হয় না। জোহান বলে উঠল।
কিসব বলছেন ভাইয়া? আপনার জন্য? জোহান পমেলের মুখ চেপে ধরল। সমস্যা নেই, তোমার জন্য ভদ্রমে আমি জোগাড় করে দিব। জোহান দাঁতে দাঁত চেপে পমেলের দিকে তাকিয়ে বলল, আমি ভালো মেয়ে, তুমি খারাপ, তুমি ঝগড়াতে, তুমি তুমি একটা তিতামুখী চৌহান ভাই। নূর কথাটা বলে চলে যেতে লাগলো। ভাবি পাখি আপনাকে চিনে? পমেল অবাক হয়ে প্রশ্ন করল। হারে না, এই ঝগড়াটে মেয়ে আমাকে কিভাবে চিনবে? আর আমিও চিনি না মেয়েটাকে। কি বাচাল একটা মেয়ে দেখেছো তুমি? এই মেয়েকে আমি জাস্ট... নূর আর কিছু শুনল না জোহানের বলা কথা। জোহানের কটু কথা শোনার কোনো ইচ্ছে নেই নূরের। কি আপনি? পমেল পুনরায় প্রশ্ন করল। জোহান পমেলের মাথায় গাঁটটি মেরে বলল, তোমার মাথা ঠিকভাবে নজরে রাখবে। ভুলভাল কিছু হলে কিন্তু সেই মায়ের জুটবে কপালে। পমেল মাথা নাড়ালো। অন্য এক সিএনজি ডেকে জোহান নিজের অফিসের জন্য বেরিয়ে পড়ল। সিটে গা এলিয়ে দিয়ে জোহান মলিন মুখে আপন মনে বলল, সেই মেয়েকে আমি ভালোবাসি পমেল, অনেক অনেক বেশি ভালোবাসি। সে তো আমারই অনুরক্তি, তবে তার ভুলের জন্য আমার প্রতিহিংসার শিকার হয় সে বারবার। জানি না কবে অতীত ভুলে তাকে এই প্রতিহিংসা থেকে মুক্তি দিতে পারবো আমি। অতীতের কথা মনে এলে আমার মাথায় কাজ করে না, শুধু কষ্ট পায় আমার নড়ি পাথর। জোহানের হাতের মুঠো শক্ত হয়ে এলো। সিএনজির লোহার গ্রিলে জোরে খুশি দিয়ে জোহান চিল্লিয়ে উঠল, যতক্ষণ আমার মন থেকে অতীতের দাগ না উঠে যায় ততক্ষণ আমার প্রতিহিংসামূলক ভালোবাসা তোকে সহ্য করতে হবে নূর। অন্যদিকে বাড়ির পথে রওনা দিয়ে নূর জোহানের কথা ভেবে যাচ্ছে। অতীতের সেই ঘটনার জন্য জোহান এখনো নূরকে দোষ দিয়ে তাকে নানান কটু কথা শোনায়। এটা নূর বেশ জানে, তবে জোহানের প্রতি নূর বেশ দুর্বল। তাই জোহানের সব কটু কথা নূর সহ্য করে বারবার জোহানের সামনে যায়, কথা বলার চেষ্টা করে তার সাথে। আজকের ঘটে যাওয়া সব ঘটনা ভেবে নূর দীর্ঘ নিঃশ্বাস ফেলল। খুব জলদি তোমার মনের সকল প্রতিহিংসা আমি দূর করে দেব জোহান ভাই। আমি শুধুই তোমার স্নেহময় অনুরক্তি হতে চাই, এই জন্য আমার যা করতে হয় আমি তাই করব। জোহানের করা সকল তিক্ত অভিমান ভুলে নূর তার জোহান ভাইকে নিয়ে সুখময় কল্পনার জগতে ডুবে গেল। নূরের এই ভালোবাসাময় কল্পনা যেন জোহানের সব অপমান ভুলিয়ে দেয় নূরকে। নূরের ধারণা ছিল সে তার তিতামুখী জোহান ভাইয়ের প্রতিহিংসার অনুরক্তি খুব সহজেই দমিয়ে ফেলতে সক্ষম হবে, কিন্তু এই কয়েক মাস যাবৎ নূর জোহানের কাছাকাছি গিয়ে উপলব্ধি করেছে জোহানের মন থেকে অতীত এত সহজে দূর হবে না। এমনকি সেই দুর্বিসহ অতীতের জন্য নূরকেই ভুগতে হবে। রাগে দুঃখে নূরের চোখ মুখ কঠিন হয়ে ওঠে। সে নিজেও জানে অতীতটা শুধুই একটা ভুল ছিল, সেই ভুল সমাধান করা যেত সেদিনই, কিন্তু জোহানের জেদের কাছে সবটাই কেমন যেন সর্বোত্তম কঠিনে পরিণত হলো, যা আজ পর্যন্ত ঠিক হওয়ার নাম নিচ্ছে না। এইসব নানান চিন্তায় অন্যমনস্ক হয়ে হাঁটছিল নূর ভার্সিটির চওড়া রাস্তায়। আমাদের মাঝের সম্পর্ক কখনোই কি ঠিক হবে না জোহান ভাই? নূরের মনোকল্পনা শেষ হওয়ার পূর্বেই সাঁ করে তার পাশ দিয়ে একটা মোটর বাইক অতিক্রম করলো। নূরের বুকটা ধক করে উঠেছে। গায়ের ওড়নাটা বেসামাল হয়ে পড়ল বাইকের তীব্র বাতাসের ঝলকানিতে। মুখের সামনে চলে আসা চুল ঠিক করে নিয়ে সামনে ফিরতেই নূর দেখল সেই বাইক থেকে বেশ সুদর্শন এক ছেলে নামছে। বুকের সাথে হেলমেট ঠেকিয়ে ছেলেটা নূরের দিকেই তাকিয়ে রইল। নূরের মেজাজ সপ্তম আসমানে। সে ওই ছেলের সামনে যেতেই ছেলেটা হাসি মুখে বলে উঠল, ভেরি সরি বিউটিফুল। আমার ডার্লিংকে আমি কন্ট্রোল করতে একেবারেই পারি না। পরক্ষণে ছেলেটা বাইকে হাত বুলিয়ে দিল। নূর বুঝলো ছেলেটা তার বাইককেই ডার্লিং বলল। চুপ থাকুন, দিন দুপুরে কি মদ গিলে রেখেছেন? আপনার এই ডার্লিংয়ে না আপনার পরপারে যাবার রাস্তা অতি শীঘ্রই এনে দেয়। জিনিসকে লাগাম দিতে শিখুন। ননসেন্স। এই যে মিস, অতিরিক্ত ভাড়াবাড়ি আমার একেবারে ভালো লাগে না। ভুল করেছি, সরি বলেছি, এত লেকচার দেওয়ার কি দরকার? আপনি নিজে বেঁচে থাকেন, আমার বাচ্চা মরা নিয়ে আপনাকে ভাবতে হবে না। ছেলেটি ভ্রু সংকুচিত করে বলল, নিজের মরা নিজে মরুক, বেয়াদব কোথাকার। বিড়বিড় করে বলল নূর। নূর সামনের দিকে পা এগোতেই ছেলেটা চিল্লিয়ে নূরকে বলে উঠল, আরে ম্যাডাম, ওনার তো ঠিক করুন, ওনার এক সাইড জমিনে তো আরেক সাইড আসমানে উঠে আসছে। ছেলেটার কথায় রসিকতার সুর স্পষ্ট।
আর তার এই কথায় আশেপাশের সবাই খিলখিল করে হেসে উঠেছে। নূর বেশ লজ্জা পেল। ওড়না ঠিক করে নিয়ে সামনে যেতেই সে গাছের আড়ালে পমেলকে দেখতে পেল, যে এতক্ষণ চুপ করে সব দৃশ্য নিজের মগজে ধারণ করে নিয়েছে। নূর পমেলের দিকে এগিয়ে যাচ্ছিল, এমন সময় পমেল নিজেই সরে গেল সেই জায়গা থেকে। নূর নিজের কপালে হাত রাখলো। পমেলের আবার কি হলো? প্রত্যেকবার আমার সাথে তার দেখা হতে আমার সাথে কথা বলতে চলে আসে। আজকের এই ঘটনার কারণে কি পমেল আমার সাথে কথা বলতে চাইছে না? নূরের মনে প্রশ্ন হানা দিল। পমেলের সাথে নূরের ভালোই সখ্যতা হলো অনেক আগেই। পমেলের মতো ভোলা ভালা ছেলেকে নূরের মন্দ লাগে না। তাছাড়া নূরকে অনেক সাহায্য করে ছেলেটা। পমেলের কথা ভাবতে গিয়ে নূর খানিকক্ষণ পূর্বের কাহিনী ভুলে গেল। ক্লাসে প্রবেশ করতেই নূর তনয়াকে দেখতে পেয়ে তার পাশে গিয়ে বসল। তনয়া নূরকে এক হাতে জড়িয়ে ধরে বলে উঠল, কি হলো শেহজাদি? আজ তোর মুখের নকশায় আমি চিন্তার আভাস পাচ্ছি কেন? নূর স্বাভাবিক ভঙ্গিতে বলল, কিছু না। ওহ, জোয়ান ভাইয়ার কথা ভাবছিস? আজকাল তুই কেমন যেন তাকিয়ে থাকিস সোনার দিকে। ঘটনা কি? তনয়ার কথায় নূর ঠোঁট উল্টে প্রশ্ন করল। তোর কথার মাঝে সবসময় এই জোহান ভাই কেন চলে আসে? আসবে নাই বা কেন? যখনই তোদের দুজনকে একসাথে দেখি কেন জানি আমার মন বলে, তনয়া দেখ, এদের প্রকাশ্যে ভালোবাসি না বলে নীরবেও ভালোবাসা যায়। নূর চমকে উঠল তনয়ার কথায়। পরক্ষণে নূর তনয়ার হাত চেপে তাকে রসিকতার ছলে ধমকে উঠল। অসভ্য, বেশি জানিস তুই। তনয়া সব জানে। এরপর দুই সই তাদের নানান কথায় মশগুল হয়ে পড়ল। তবে নূরের হাসি খুশি মুখ বেশিক্ষণ থাকলো না। ক্লাসে স্যারের প্রবেশের পাশাপাশি সেই ছেলেকে দেখে নূরের রাগের পরিমাণ আবারও আসমান সমান হলো। সবার দেখা দেখে নূর দাঁড়িয়ে পড়ল স্যারকে সম্মান জানাতে। এই হলো মেহরাব, তোমাদের সহপাঠী। স্যার গম্ভীর কণ্ঠে বলল সবার উদ্দেশ্যে। মেহেরাব হাসল। এই দেখে নূর চোখ ঘুরিয়ে নিয়ে আওড়ালো। বেয়াদব একটা। বেয়াদব কেন? তনয়ার প্রশ্ন। বেঞ্চে বসে নূর ফিসফিস করে সবটাই জানালো তনয়াকে। ভারী বেয়াদব তো। তাছাড়া এই মধ্য সময়ে এই ছেলে কিভাবে আমাদের ভার্সিটিতে ট্রান্সফার হয়ে এলো আমি এটাই বুঝছি না। টাকা বস, টাকা। এই দুনিয়াটাই টাকার খেলা। মানি হ্যাঁ তো সব হ্যাঁ। দেখেই মনে হচ্ছে বড়লোকের বিগড়ে যাওয়া ছেলে। নূর বিরক্তি প্রকাশ করলো তার কথার মাধ্যমে। পাশে ফিরে মেহেরাবের সাথে চোখাচোখি হতেই মেহেরাব হাত দেখিয়ে হেসে উঠল। প্রত্যুত্তরে নূর মনে মনে একটা বিশ্রী গালি দিল মেহেরাবকে। পরপর দুইটা ক্লাস শেষ করে নূর এবং তনয়া ক্লাস ত্যাগ করলো। বাহিরে যে কয়জন আজ সকালের ঘটনা দেখেছে তারা নূরকে দেখেই ফিসফিস করে কিছু বলছে আর মুখ টিপে হাসছে। নূরের বুঝতে বাকি রইল না কাহিনী কি। তনয়াও আন্দাজ করছে সবার এমন আচরণে। ক্যান্টিনে যাওয়ার রাস্তায় পমেলের সাথে দেখা হলো নূরের। এইবার পমেল নিজেই নূরকে বলে উঠল, ভাবিপা। কিসের ভাবিপা? সকালে দেখে দৌড় দিয়েছিলে আর এখন ভাবিপা ডাকছ? পমেল কিছু বলার পূর্বে সেখানে আগমন ঘটে মেহেরাবের। সে নূরের উদ্দেশ্যে বলে উঠল, লাখ, আমার লাখ বা ভাগ্য আসলেই ভালো। সকালে যে মেয়ের সাথে পরিচিত হলাম সেই মেয়ে আমার ক্লাসমেট। আমার নাম তো জানোই, আর তোমার নাম? নূর বিরক্তিকর দৃষ্টিতে নিক্ষেপ করলো মেহেরাবের দিকে। এর মাঝে পমেল বলে উঠল, এই ছেলে, নাম দিয়ে গাছ কি? সকলের কাউন্টার কিন্তু আমি নিজ চোখে দেখেছি। উলে উলে, এই নাদুস নুদুস বাচ্চাটা কি তোমার বয়ফ্রেন্ড? তোমার পছন্দ অনেক খারাপ মেয়ে। মেহেরাব নূরের দিকে ঝুঁকে বলল, বেয়াদবির একটা সীমা থাকে। এক চট দিয়ে সব ফাজলামি দূর করে দিব। মুখে কি লাগাম নেই? নূর প্রচুর রেগে গেল। না, নেই। মেহরাব কারো কথায় চুপ করে না। নূর কিছু বলতে নিয়েও বলল না। এইসব ছেলের সাথে তর্কে জড়িয়ে মানুষের কাছে খোশ গল্পের টপিক হতে চায় না সে। ভার্সিটির বিল্ডিং থেকে বের হয়ে নূর পমেলকে আঙ্গুল নেড়ে বলে উঠল, এসব ছেলের সাথে তর্ক করতে যাবেন না। পমেল সামনের দিকে তাকিয়ে রইল। নূর তার দৃষ্টি অনুসরণ করতেই দেখল তাদের থেকে কিছু দূরত্বে দাঁড়িয়ে আছে জোহান। মুখে তার রাগ স্পষ্ট। নূর খুশি হতে চেয়েও হতে পারল না। জোহান যেই এসে তাদের পাশে দাঁড়ালো অমনি সেখানে মেহেরাবের আগমন ঘটল।
তোমার নামটা তো বললেই না মিস। এই ছেলেই কি সকালের ছেলেটা পমেল? জোহানের থমথমে কণ্ঠ। নূর অবাক হলেও নূরের আজ বুঝতে বাকি নেই পমেল হলো জোহানের গুপ্তচর। জোহানের কথাই পমেল মাথা নাড়িয়ে সায় দিল। ও গড, তোমার কয়টা বয়ফ্রেন্ড? নাকি এরা তোমার ভাই? আসল ভাই তো তুমি। এই যে একটা মেয়ের পিছু পিছু তার নাম জানতে চাইছো, তার কেয়ার করছো, তার কয়টা বয়ফ্রেন্ড এইসব জানতে চাইছো। এইসব তো ভাইয়ের কাজ কারবার। গুড, ভালো। তোমার এই বোনটার খেয়াল রাখবে। মেহেরাব অবাক না হয়ে পারল না জোহানের কথায়। সে একান্ত নিজেকে স্মার্ট ভাবত, কিন্তু জোহানের কথা শুনে তার নিজের স্মার্টনেস তার কাছে তুচ্ছ লাগছে। নূরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে জোহান তাকে বলে উঠল। চলো। সুযোগের সদ্ব্যবহার করে নূর জোহানকে উত্ত্যক্ত করার জন্য তাকে বলে উঠল। আমি কেন তোমার সাথে যাব? আমি একা আসি, একা যাব। আমি ড্রপ করে দেব তোমাকে। মেহেরাব নির্দ্বিধায় প্রশ্ন করল। কেন? আমার কি পা নেই? নাকি আমার গাড়ি চড়ার টাকা নেই? আমি একা যেতে পারি। নূর বলল। এই ছেলে, অনেকক্ষণ সহ্য করেছি তোর কথা। নূরের আশেপাশেও যেন না দেখি তোকে আমি। না হলে থাক, কাজের মাধ্যমে দেখিয়ে দিব। কথাটা বলে জোহান নূরের হাত ধরে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। তনয়া এবং পমেল নিচু গন্তব্যের দিকে পা বাড়ালো, কিন্তু থেমে রইল মেহেরাব। প্রথম দিনেই ভার্সিটিতে একটা চ্যালেঞ্জ পেয়ে বেশ খুশি সে। প্রথম দিনে চ্যালেঞ্জ, নট ব্যাড। মেয়েটাও সুন্দরী। যতই উড়াউড়ি করো হিরো, দিন শেষে তোমার এই পরি আমার খপ্পরে পড়বে, আর তুমি হারবে এই চ্যালেঞ্জ। মেহরাব মেহের না কোনো চ্যালেঞ্জ হেরেছে আর না হারবে। মেহেরাবের মুখে অজানা হাসি। গাড়ি চলছে তীব্র গতিতে। নূর মুখ খিচে বসে রইল। জোহানের এমন ড্রাইভিং এ বেশ বিরক্ত সে। কখনো নূর বামে ঢুলছে তো কখনো ডানে। নূর বোঝে না এই জোহানের সমস্যা কি। অনেকক্ষণ চুপ থাকলেও এইবার নূরের মুখের বলি ফুটেছে। এইভাবে বেপরোয়া গাড়ি না চালালে কি তোমার খুব ক্ষতি সাধন হবে? জোহানের মুখ বন্ধ। নূর জোহানের দিকে দৃষ্টি জ্ঞাপন করতেই দেখল জোহানের মুখমণ্ডল শক্ত হয়ে আছে। তার অক্ষি চোরা কেমন যেন বিরক্তি আর রাগের ইঙ্গিত দিচ্ছে। নূর এইবার বুঝল তার এমন মুখশ্রীর পিছনে অবদান রয়েছে আজকের দিনের ঘটনা। নূর তার মুখ খোলার পূর্বেই গাড়ি খুব জোরে ডানে বাঁক নিল। এতে নূর জোহানের বাম বাহুতে গিয়ে ঠেকল। সমস্যা কি ভাই তোমার? তুমি এমন করছো কেন? নিচে তো মরবেই, সাথে আমাকেও তোমার সাথে সামিল করবে এই মৃত্যু মিছিলে। আজকের ঘটনার জন্য রেগে আছো তুমি, আমি বুঝতে পেরেছি, কিন্তু এতে আমার কি দোষ? তুমি ওই মেহরবকে তোমার সাথে গাড়িতে তুলে নিলেই পারতে। এরপর তাকে এমন আনারে ড্রাইভিং এর শিক্ষা দিতে, কিন্তু আমাকে কেন? আমার কি ভুল? তাছাড়া তোমার কি কাজকর্ম নেই? যখন তখন আমার ভার্সিটিতে চলে আসো, আবার আমার উপর খবরদারি করো। ব্যাপার কি? যতটুকু জানি তুমি তো আমাকে সহ্য করতেই পারো না। নূর কথা বলে দম নেওয়ার ফুসরত পায়নি। এর পূর্বেই সজোরে ব্রেক চাপল জোহান। মেহরাব, বাহ, নামটাও জানা আছে দেখছি। তা কতদিনের পরিচয়? ছেলেটা যখন আজ সকালে তোর ওড়না নিয়ে সবার সামনে কথা বলেছে, সবাই অট্টহাসিতে তোকে জোকার বানিয়েছিল, তখন তোর বেশ ভালো লেগেছে, তাই না? অবশ্য লাগবে নাই বা কেন, তুই তো এসবই চাস। ছেলেরা তোর পিছু পিছু ঘুরবে, তোর নামে কমেন্ট পাস করবে, এইসবই তোর প্রিয়, তাই না? চুপ থাকো জোহান ভাই, কিসব বলছো? সবাইকে তোমার মতো ভাবতে শুরু করেছ? তুমি কত মেয়ের সাথে লাইন করে রেখেছ, এসব আমার জানা নেই ভেবেছ? এত বড় বাড়ি রেখে সাথে কি কেউ আলাদা ফ্ল্যাটে থাকে? রাত বিরাতে কত মেয়ে যে তোমার ফ্ল্যাটে আসে, এসব আমার জানা আছে। নিজের চরিত্র আগে ঠিক কর, এরপর না হয় আমার চরিত্র নিয়ে কথা বলতে আসবে। নূর। জোহানের হাতে উঠে গেল নূরের সম্মুখে, কিন্তু জোহান নিজেকে সামলে নিয়েছে। নূর নিজের মুখে হাত রাখলো জোহানের হাত থেকে নিজের মুখকে বাঁচাতে। মুখে রাখা হাতের আঙ্গুলের ভাঁজে নূর দেখতে পেল জোহান নিজের কপাল চেপে মাথা নিচু করে আছে। ভাগ নূর, ভাগ। অনেক ফালতু কথা বলেছিস। এই তিতামুখী এখন তোকে মেরেও ফেলতে পারে। নূরের যেই ভাবা সেই কাজ। ডোর লক খুলে নূর গাড়ি থেকে নেমে পড়ল। সজোরে গাড়ির দরজা বন্ধ করে নূর জোহানের উদ্দেশ্যে বলে উঠল। মিথ্যা আরোপ লাগাতে আমিও জানি, তিতামুখী কোথাকার। দাঁতে দাঁত চেপে জোহান নূরকে কিছু বলতে নিলে নূর সেদিকে তোয়াক্কা না করে দ্রুত পায়ে হেঁটে একটা বাসে উঠে পড়ল। যাক,
জানে বেঁচে গেলাম আস। ইয়া আল্লাহ মালিক। বুকে হাত রেখে দীর্ঘশ্বাস ফেলল নূর। জোহানের মেজাজ বেজায় খারাপ। নূরের বলা প্রত্যেকটা কথা তার মাথায় ভন ভন করছে। অফিসে গিয়ে সবার সাথে বেশ কড়া ভাষায় কথা বলছে সে। মিটিং শেষ করেই নিজের অফিসের চেয়ারে গা এলিয়ে দিল জোহান। সত্যি কি নূর এবং বাকি সবার এমন মনে হয় আমি মেয়েবাজ? মেয়েদের সাথে রাত কাটানোর জন্যই আমি আলাদা থাকি? আমার সেই রাগ অভিমান কারো চোখে পড়ল না? যে কাজ আমি করিনি আবারও সে কাজের জন্য আমাকে দোষারোপ করছে নূর। বড্ড বাচাল হয়েছিস তাই না তুই? তোর এই বাচাল হওয়ার শিক্ষা আমি দিব তোকে। মেয়েবাজ কি জিনিস আমি তোকে হাড়ে হাড়ে দেখিয়ে দিব। জোহানের মনোভাবনার ইতি ঘটল শালুর প্রবেশে। শালুর দিকে তাকিয়ে জোহান বলে উঠল, নক করতে শিখিয়ে দিব আবার? তোর অফিস রুমে আসতে আমার নক করা লাগবে? কি হয়েছে বলতো? উনি থেকে শুনলাম সবাইকে আজ সমানতলে বুকে যাচ্ছিস, ঘটনা কি? নূর ভাবে আমি মেয়েবাজ, মেয়েদের সাথে রাত কাটানোর জন্য আলাদা ফ্ল্যাটে থাকি। এইসব শুনলে আমি ঠিক থাকবো কিভাবে? কেউ তো আমাকে বোঝে না, উল্টো আমার উপর মিথ্যা আরোপ লাগিয়ে দেয়। 3 বছর আগেও ঠিক এমন হয়েছে, যার কারণে আমি ঘর ছেড়েছি। মানে আমি যাই করি না কেন তার দোষটা আমার উপরেই এসে পড়বে। জোহানের কড়া জবাব। তুই নূরকে নিশ্চয়ই গায়ে লাগার মতো কিছু বলেছিস, না হলে নূর কখনো এসব বলবে না। তাছাড়া নূর ঠিকই বলেছে, সেই সামান্য কারণে ঘর ছেড়ে তুই অন্য ফ্ল্যাটে থাকলে যে কেউ খারাপ ভাববে। অনেক হয়েছে, এবার তুই নিজের বাবা মায়ের কাছে ফিরে যা, না হলে তোর ভালোবাসা মানুষের থেকে আরো নানান কথা শুনতে হবে। ভালোবাসা মানুষের মুখের মধুর কথা ভালো লাগে। শালু জোহানের কাঁধ চাপড়ে কথাগুলো বলল। জোহানের কোনো হেলদোল নেই, সে যেন এক গভীর চিন্তায় মত্ত। হয়তো শালু আর নূরের কথায় জোহান তার মনের কিছু সিদ্ধান্ত পরিবর্তন করে নিচ্ছে। নূর বাড়ির কাজে ব্যস্ত, তার খালার বাসা থেকে মেহমান আসবে। নূরের মায়েরা 3 বোন। নূরের শত্রু নিশি তার খালাতো বোন। নিশির পরিবার সৌদিতে থাকে। 3 বছর পূর্বের ঘটনার পর নিশির পরিবার এখনো বাংলাদেশে আসেনি, কিন্তু এখনো নূরের মায়ের সাথে ভালো সম্পর্ক আছে নিশির মায়ের। হাজার হলেও নূরের মা এবং নিশির মা আপন বোন। নারীর টান এত সহজে ছিঁড়ে যায় না। নূরের কাজ প্রায় শেষ। সেদিনের পর আজ 4 দিন যাবৎ নূর ভার্সিটিতে যায়নি। অত জরুরি ক্লাস ছিল না তার। এছাড়াও তনয়া গ্রামের বাড়ি গিয়েছে। ভার্সিটি গেলে সেই মেহেরাবের সাথে তার সাক্ষাৎ হওয়ার চিন্তায় নূর যেচে আর ভার্সিটিতে গেল না। তনয়া বিহীন নূর ওই ছেলের সাথে মোকাবেলা করতে একেবারে নারাজ। কিছুক্ষণ পূর্বেই নূরের ছোট খালার পরিবার আসলো তাদের বাড়িতে। নূরের ছোট খালার 2 মেয়ে, যারা আর সেই ছোট্ট মেয়ে, 2 জন নূরদের ঘর মাতিয়ে রেখেছে। নূর সব কাজ একা হাতে করছে। তার মা এতদিন পর বোনকে পেয়ে খোশ গল্প জুড়ে দিল। রান্নাঘর থেকেই নূর শুনতে পেল প্রধান ফটকে কেউ কড়া নাড়ছে। নূর চিল্লিয়ে তার মাকে বলল, মা, দরজা খুলে দাও, আমি কাজ করছি। যাচ্ছি। জহুরার কথা শুনে নূর আবারও তার কাজে মন দিল। মিনিট 2 পর তার মা রান্নাঘরে এসে তাকে তাড়া দিয়ে বলে উঠল, জোহান এসেছে? চিনি ছাড়া চা বানিয়ে নে ফটাফট, আমি নাস্তা দিচ্ছি ছেলেটাকে। নূর চোখ ঘোরালো তার মায়ের কথায়। একে তো মুখ দিয়ে সারাক্ষণ তিতা কথা বের হবে তার, এর মধ্যে আবার চিনিমুক্ত চা খায়। তিতার উপর তিতার সম্বন্ধই তৈরি হয়েছে আমার জোহান ভাই ওরফে তিতামুখী। নূর গোমরা মুখে চা নিয়ে হাজির হলো জোহানের সামনে। জোহান এক নজর চোখ বুলিয়ে নিল নূরের পানে। নূর ছোট্ট টেবিলে চায়ের কাপ রেখে একটু সরে দাঁড়ালো। জোহান আগের ন্যায় নূরের মাকে বলতে লাগলো, আন্টি, শুক্রবার সেন্ট্রাল হলে 4th ফ্লোরে চলে আসবে কিন্তু সবাই। অফিসের অন্য একটা ব্রাঞ্চের উদ্বোধন অনুষ্ঠানে তোমাদের সবার উপস্থিতি চাই। বড় আপু, আমরাও যাব সেখানে। যারা খেলার ছলে নূরকে বলল, আরে না, কে যাচ্ছে সেখানে? তিতা মানুষের তিতার রাজ্যে আমি কিছুতেই যাব না। নূর মুখ ভেঙচি দিয়ে জবাব দিল। নূর, কি ব্যবহার এসব? জহুরা থমকালো নূরকে। আন্টি, বাসার কাজের মেয়েকে নিলে আমি মাইন্ড করব না। নূরের মা হেসে উঠে পড়ল, নাস্তা করো বাবা, বাসায় মেহমান আছে, আমি একটু আসছি। তুমি আমার কাজের মেয়ে বলছো? আজ তো অসভ্য তুমি। হবে নাই বা কেন? না জানি কোন কোন মেয়ের সাথে রাত বিরাতে মিশে এমন হয়ে গিয়েছো তুমি, গাদ্দার। নূরের কথায় জোহান বসা থেকে উঠে সরাসরি নূরের মুখ চেপে ধরল দৃঢ়ভাবে। আলাদা ফ্ল্যাটে থাকলেই কি কুকর্ম করা লাগে? আলাদা ফ্ল্যাটে রাতের আধারে চুপি চুপি
কে কি করে না করে এসব কিছু বোঝা যায় না। শুনলাম তোমার মাকেও এসব নানান কথা শুনতে হয়। কেমন ছেলে তুমি? তোমার মাঝে এসব ফালতু কথার জন্য অপদস্থ হচ্ছে। তোমার কি সেদিকে নজর আছে? তুমি থাকো তোমার ইগো নিয়ে। বয়োজ্যেষ্ঠ বাবা মা তোমার জন্য কষ্ট পাক। তোমার মতো স্বার্থপর ছেলে। চুপ। নূরকে আর কিচ্ছু বলতে দিল না জোহান। সেদিনের মতো আজও গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়ল। নূরের মুখ এখনো চেপে আছে জোহান। নূর জোহানের বুকে 2টা চাপড় দিল। মুখ ছাড়ো। জোহান নূরের মুখ না ছেড়ে তাকে আরো কাছে টেনে বলল, কখনো না। না তোর মুখ ছাড়বো আমি, না তোকে ছাড়বো। জোহানের তীক্ষ্ণ কণ্ঠ। নূরের সরু ভ্রুজোড়া সংকুচিত হয়ে এলো। গাদ্দার। শুক্রবার যেন তোকে আমি প্রোগ্রামে দেখি। জীবন নেও না, আমি মরে গেলেও যাবো না। কেন? কোনো ছেলের সাথে মিটিং ফিক্স করে রেখেছিস? সবাইকে নিজের মতো ভেবো না জোহান ভাই। নূরের কণ্ঠে রাগ স্পষ্ট। নিজেকে কি ভাববো আমি সেটা আমার ব্যাপার, কিন্তু তুই সে 3 বছর আগের মৃত্যু কি রয়ে গিয়েছিস? সত্যি করে বল, কোন ছেলের সাথে সাক্ষাৎ করতে যাবি? জোহান শয়তানি হাসি দিয়ে বলল, আমার চিন্তা না করে তোমার বাবা মায়ের চিন্তা করো। ছেলের অপকর্মের জন্য তাদের এই বয়সে কত নাজেহাল হচ্ছে। আরেকটা বাজে কথা বলবি তো আসল অপকর্ম তোকে আমি দেখিয়ে দিব এখনই। কথাটা বলে নূরকে জোহান ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিল। সোফায় রাখা সুন্দর কারুকাজ করা হেলমেট তুলে নিয়ে ধপ ধপ পা ফেলে বেরিয়ে গেল জোহান। তার ফর্সা মুখের লাল আভা দেখে নূর বুঝতে পেরেছে নূরের বলা কথা জোহানের বেশ গায়ে লেগেছে। কথাই আছে, ইমোশনাল কথায় কাজ না হলে সরাসরি অ্যাকশন নিতে হয় সেই কাজের জন্য। সবাই সবকিছু সহ্য করলেও নিজের চরিত্রের উপরে মিথ্যা দাগ, আর সেই দাগের জন্য তার মা বাবার অপমানের কথা কেউ সহ্য করে নিতে পারে না। দেখি তিতামুখী, তুমি এইবার কিভাবে একা ফ্ল্যাটে থাকো। আন্টি এইবার হয়তো তোমার ঘরের ছেলে ঘরে ফিরবে। কি এক ছেলেকে ভালোবাসলাম আমি, যাকে আজ পর্যন্ত বলতেই পারলাম না তাকে আমি ভালোবাসি। উল্টো আমাদের দুজনের মধ্যে বাঘে মুখে যুদ্ধ লেগে থাকে। কি আছে কপালে জানে না আমি, কিন্তু আমি আমার বাকি জীবনের জন্য তোমাকেই চাইব জনাব তিতামুখী। জোহান নিচের ফ্ল্যাটে এসেছে। নূরের বলা সব কথা তার কানে বাজছে। জোহান আজ নিজের বাবা মায়ের সাথে করা কাজকর্মের কারণে অনুশোচনা করছে। বিছানায় গা এলিয়ে জোহান চোখ বন্ধ করলো। মা বাবার প্রতি রাগটা আমার ভাঙতে হলেও নুরিয়া নূর, তোমার প্রতি আমার রাগটা এত সহজে ভাঙবে না। কিন্তু আর বেশি দিন এই রাগের শিকার করব না আমি তোমায়। শীঘ্রই তীব্র প্রতিহিংসায় দগ্ধ করে আমার প্রতিশোধের ইতি ঘটাবো আমি। ব্যাপারটা হবে কষ্টদায়ক, ঠিক যেমন কষ্ট আমি অনুভব করেছি 3 বছর আগে। এরপর হবে শুধু সুখ আর সুখ, তোমার আর আমার ভালোবাসার মিলনের সুখ। জোহান নিজের ঠোঁট বাঁকা করলো। তার মনে চলছে নূরের জন্য এক বিশাল পরিকল্পনা। অন্যদিকে নূর অন্য পরিকল্পনায় ব্যস্ত। নিশিকে বাংলাদেশে নিয়ে আসার জন্য প্রাণপণে মিথ্যে বলে যাচ্ছে সে। নূরের ধারণা নিশির মুখে সব সত্যি শুনলে তবেই জোহান নূরের প্রতি সব ভুল ধারণা দূর করতে পারবে। কিন্তু নিশি অনড়, সে কিছুতেই আসতে চাইছে না, যার কারণে নূর সবচেয়ে বড় মিথ্যে বলে বসলো। আরে জোহান ভাই নিজেই আমাকে বলেছে তোমাকে দেখতে চাইছে। 3 বছর আগের ঘটনা মিটমাট করে সে তোমাকে পেতে চায়। যত দ্রুত সম্ভব তুমি এসে জোহান ভাইকে বুঝে নাও। জানিস, আমি সেই কাজের জন্য অনেক লজ্জিত। জোহানকে ভালোবাসি বলে সেদিন তাকে কাছে পেতে চেয়েছিলাম। ভেবেছিলাম আমার কাছে সে আমার উপর কাবু হয়ে যাবে, কিন্তু সব হিতে বিপরীত হয়ে গেল। জোহানের ভালোবাসার কারণে আমি আজ পর্যন্ত অন্য কাউকে নিজের মন দিতে পারিনি। জোহান আর আমার ভালোবাসার পূর্ণতা দিতে আমি আসব। হ্যাঁ, আমি আসব বাংলাদেশে শীঘ্রই। নূর বড্ড খুশি হলো। নিশির সাথে কথা বলার শেষে নূর বিড়বিড় করে বলতে শুরু করলো, আয় খলনায়িকা আয়, তোকে আনতেই তো এত মিথ্যা। একবার তোর মুখ থেকে সব সত্যি শুনবে জোহান ভাই, এরপর আমার প্রতি তার সব রাগ ফুস হয়ে যাবে। তখন আমার মনের কথা বলতে আমি এক মুহূর্ত দেরি করব না আমার তিতামুখীকে। আল্লাহ এবার যেন সব ঠিক হয়ে যায়। নূরের নিয়ত একদম পবিত্র, আর জোহানের পরিকল্পনা প্রতিহিংসায় মাখা। এই দুইজনের মধ্যে কার পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে? 3 বছর খুব কম সময় নয়। 3 বছরের এই কঠিনতম সময় অতিবাহিত করে
জোহান আজ আবারও তার নিজের ঘরে ফিরে এসেছে সকল অভিমান ভুলে, শুধুমাত্র তার মা বাবার জন্যে। জোহান নিজের কাজে আজ বেশ অনুতপ্ত হচ্ছে। বিশাল গেটের সামনে দাঁড়িয়ে নিয়ে বসে রইল সে এক ধ্যানে, গেটের পানে চেয়ে। তখনই তার গাড়ির জানালায় টোকা দিল অনি। আরে ভূতের মতো বসে আছিস কেন শালা? শরম লাগছে নিজের ঘরে ফিরে এসে? তোরা আগে যা। জোহানের গম্ভীর কণ্ঠ। মামা, বাইক কি তোর গ্যারেজে পার্ক করে রাখবো? তো কি করবি? ওর বাইক নিয়ে কি আবার ঘুরতে যাবি? আমরা সিএনজি নিয়ে অফিসে চলে যাব। অনির কথায় শালু জবাব দিল। তোদের যেমন ভালো লাগে তেমন কর, এখন বাসায় ঢোক। কথাটা বলে জোহান একবার হর্ন দিতেই বিশাল গেটের পাশে ছোট্ট ফটক দিয়ে মাথা বের করলো দারোয়ান। জোহানকে দেখে মুচকি হেসে বড় ফটকের দুই ধার শটান করে খুলে দিলেন উনি। প্রথম প্রবেশ করলো অনি এবং শালু, এর পিছু পিছু প্রবেশ করলো জোহানের গাড়ি। জোহান নিচের লাগেজগুলো নিয়ে গাড়ি থেকে নেমে পড়ল। চারিদিক চোখ বুলিয়ে ধীর পায়ে ভিতরের দিকে এগিয়ে যাচ্ছে সে। আজ তার মনে এক অন্যরকম প্রশান্তি কাজ করছে। নিজের বাড়ির সারা জীবনের জন্য ফিরে আসার প্রশান্তিতে জোহানের শরীরে একটা চাঙ্গা ভাব এনে দিয়েছে। কলিং বেল চেপে সরু দৃষ্টি দিয়ে দরজার দিকে চেয়ে রইল সে। মিনিট দুয়েক পরে তার মা দরজা খুলে ভূত দেখার মতো চমকে উঠল। জোহানকে দেখে যতই না অবাক হয়েছেন, উনি তার চেয়ে বেশি অবাক হয়েছে জোহানের সাথে থাকা তার লাগেজগুলো দেখে। জোহানের মা বুঝতে পেরেছে তার ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে। এইবার নিজের ছেলে মেহমান রূপী না, বরং ঘরের একমাত্র ছেলে হিসেবে ফিরে এসেছে। এমনটা বুঝতে পেরে ফুপিয়ে অশ্রু বিসর্জন করতে লাগলেন। জোহান ভ্রু কুঁচকে চেয়ে রইল তার মায়ের পানে। ভেতরে ঢুকবো নাকি এইভাবে কান্না করে যাবে? অদ্ভুত মা। জোহানের কথার কোনো উত্তর না দিয়ে আনোয়ারা নিজের ছেলেকে বুকের সাথে মিশিয়ে নিলেন। জোহান মুচকি হাসল মায়ের এমন পাগলামো দেখে। ফিরে আসলেও দোষ, চলে গেলেও দোষ। কান্নার কি আছে মা? এইভাবে কাঁদলে কিন্তু আমি এখনই চলে যাব। আনোয়ারা নিজের হাতের বাঁধন আরো শক্ত করল। আমার মৃত্যুর পরই তোর মন মতো কাজ করবি তুই, এর আগে না। জোহান আনোয়ারাকে সোজা করে দাঁড় করিয়ে নিজের মায়ের কপালে ঠোঁট ছোঁয়ালো। সরি মা। ভেতরে আয় বাবা। অনি, শালু, তোমরা বসো বাবা। আনোয়ারার কথায় সবাই ভেতরে প্রবেশ করলো। অনি, শালু ড্রয়িং রুমে আয়েশ করে বসলো, আর জোহান সোজা চলল তার বাবার কাছে। বাবার ঘরে কড়া নেড়ে ভেতরে ঢুকতেই জোহানের বাবা নিজের দুই হাত জোহানের দিকে এগিয়ে দিল। জোহান। জোহান নিজের বাবার বুকে ঝাঁপিয়ে পড়ল। জোহানের আজ ব্যাপক মন খারাপ লাগছে। এত বছর সে কি ভুল করেছে তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে সে। পূর্বেও সে এই বাড়িতে মা বাবাকে দেখতে এসেছে, কিন্তু আজ সারা জীবনের জন্য নিজের ঘরে ফিরে জোহানের মনে অন্য অনুভূতির জানান দিচ্ছে। নূর তাকে সেই কটু কথা না শোনালে আজও জোহান নিজের বাবা মায়ের সাথে বেহুদা জেদ নিয়েই বসে থাকত, এবং তার বাবা মায়ের এমন হাসি মুখটা আর দেখাই হতো না। তোকে আমি আর যেতে দিব না জোহান। আমার বয়স হয়েছে। আমার এভাবে নিজের ছেলে থেকে দূরে থাকতে মোটেও ভালো লাগে না। তোর সাথে যা করছি আমি সবকিছুর জন্য দুঃখ প্রকাশ করছি। নিজের বাবাকে জোহান থামিয়ে দিল। বাবা মা কখনো ভুল হয় না বাবা। সেই সময় আমি ঘটনার যথার্থতা থেকে অতিরিক্ত অভিব্যক্তি দিয়েছিলাম, যেটা আমার উচিত হয়নি। তুমি তো জানোই আমার রাগ কন্ট্রোল করা বেশ মুশকিল। আমি দুঃখিত বাবা, সবকিছুর জন্য সরি। আর কখনোই তোমাদেরকে ছেড়ে আমি যাব না, কোথাও না। জোহান তার বাবার হাঁটুতে মাথা রেখে মেঝেতে বসে রইল। জোহানের বাবার নয়ন অশ্রু সিক্ত। ছেলেকে ফিরে পেয়ে জোহানের বাবা যেন আকাশের চাঁদ হাতে পেয়েছেন। ধীর গতিতে জোহানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন জোহানের বাবা। অনি আর শানু বেশ আয়েশ করে নাস্তা চিবুচ্ছে। জোহান তার বাবার রুমে বাবার সাথে নাস্তা সারবে বলে জানিয়ে দিল। সেই দিকে নাস্তা দিয়ে জোহানের মা ডাইনিং রুমে প্রবেশ করলো। শালু আর অনির উদ্দেশ্যে জোহানের মা বলে উঠল, এই ছেলের হঠাৎ কি হলো? কোনো খবর ছাড়াই চলে এসেছে বাসায়, তাও একেবারে। আন্টি, সবই নূরের কারিশমা। শুনেছিলাম জোহানকে নূর কি সব বলেছে, যার দরুন জোহান রেগে তার অ্যাপার্টমেন্ট ছেড়ে এইখানে এসেছে।
অনি ভরা মুখে বলল, আমার সোনার টুকরো নূর, আমি জানতাম এই মেয়ে একদিন এই অসাধ্য সাধন করবেই। কি বলে যে এই মেয়েকে আমি ধন্যবাদ জানাবো। আমার বুকের রতন আমার বুকে ফিরে এসেছে। আজ যেন আমার ঈদের দিন। সেই সোনার টুকরোকে আপনার ঘরে বউ বানিয়ে নিয়ে আসুন, এতে আপনার ছেলে মঙ্গল হবে। নূরই তো আমার ছেলের বউ হবে। তোমরা কি ভেবেছ আমি আমার ছেলের মন সম্পর্কে জানি না? সব জানি আমি। আনোয়ারার হাসি মুখের উত্তর, তাহলে আর দেরি কেন? যত দ্রুত সম্ভব এই ঘরে নূর নামক লক্ষ্মী মেয়েটাকে নিয়ে আসুন। শালু আবারও বলল, এত সহজ না বাবা। 3 বছর আগের ঘটনা নিয়ে যেভাবে চটেছে জোহান, আল্লাহই জানে এ ব্যাপারে তার কি মতামত এখন। কিসের মতামত? জোহানের প্রশ্নে ডাইনিং রুমে নিরাপত্তা ছেয়ে গেল। প্রসঙ্গ পাল্টাতে অনি দাঁড়িয়ে পড়ল। শালু, আর কত খাবি? চল ভাই, আজ অফিসে বেজাই কাজ, সেটা কি ভুলতে বসেছিস? ও হ্যাঁ, তুই তো সময় চলে আসিস। আন্টি আসি, আসসালামু আলাইকুম। শালু হন্ততন্ত হয়ে বলে উঠল। ওয়ালাইকুম আসসালাম। সাবধানে যেও বাবা। অনি এবং শালু দ্রুত গতিতে হাঁটতে আরম্ভ করলো। কিসের কথা বলছিলে মা তোমরা? কই কিছু না তো, এমনি তাদের পরিবারের খোঁজ খবর নিচ্ছিলাম। আনোয়ারা উত্তর দিল, ও আচ্ছা, যা বলছিলাম, ওই মেয়েকে বলবে না আমি এই বাসায় আছি। জোহানের থমথমে কণ্ঠ। নূরকে? হ্যাঁ, ও যেন না জানে আমি এই বাসায় চলে এসেছি। জানলে হয়তো এই বাসায় আর পা রাখবে না। আর তুমি তো তাকে দেখা ছাড়া থাকতেই পারো না। আর তুইও তো ওকে ছাড়া থাকতে পারিস না। প্রত্যেকটা দিন এক নজর হলেও নূরকে দেখিস তুই সশরীরে। এটা কিন্তু আমার মন বলে। আনোয়ারা মুচকি হাসল। আমি কেন সেই বেয়াদব মিথ্যক মেয়েকে দেখব? বেশি কথা বলো না তো মা, এমনি বলছিলাম আর কি। তুমি নূরকে বেশি আদর করো তাই। জোহান ইতস্তত হয়ে বলল, ও, নূরের জন্য অন্য ছেলে দেখছি তাহলে। বেচারির বাবাও অসুস্থ। ছোট মেয়েটা আর কতদিন কষ্ট করে চলবে? ভালো একটা স্টপ মা, ওই মেয়ে শুধু আমার। ওর পাশে আমি কোনো ছেলেকে বাস্তবে তো দূরের কথা কল্পনাও করি না। নূরকে আমি সেই আগে থেকেই চাই। জোহান সোজাসুজি জবাব দিল তার মাকে। জোহানের মা শব্দ করে হেসে জোহানের চুলে আঙ্গুল বুলিয়ে দিল। ঘরের মেয়েকে ঘরের বউ বানিয়ে নিয়ে আসি? তা তো একদিন আনতেই হবে, কিন্তু আমার একটা শর্ত আছে। সে শর্ত পূরণে তুমি আর জোহরা আন্টি আমার সাহায্য করবে। নূরকে শুধু একটাই শাস্তি দিব, এরপর সারা জীবনের জন্যে তোমার বৌমা হিসেবে নিয়ে আসবো তাকে। এসবের কি দরকার? মেয়েটা এমনিও অনেক পেরেশানিতে থাকে, তার উপরে এইসব। জোহান সশব্দে ডাইনিং টেবিলে হাত রাখলো। 3 বছরের কোনো কিছু আমি ভুলিনি। বাড়িতে এসেছি, ভালো করে থাকতে দাও। আমার শর্ত মতোই কাজ হবে, না হলে আমি আবারও চলে যাব এই বাড়ি থেকে। জোরপূর্বক তোমাদের আড়ালেই নূরকে বিয়ে করে সে অ্যাপার্টমেন্টে থেকে যাব। নূরকে তখন অনেক শাস্তি পেতে হবে তোমাদের আড়ালে। রাজি তুমি এইসবে? জোহানের রাগী কণ্ঠ। বুঝেছি বাবা, শান্ত হ তুই। যা বলবি তাই হবে জোহান। ভুলে যেও না মা, ওই মেয়েকে আমিও ভালোবাসি, তার কদর আমি আরো বেশি করি। সন্ধ্যায় এসে শর্ত বলছি, এরপর জহুরা আন্টিকে রাজি করানো তোমার দায়িত্ব। না হলে। আমি বুঝেছি বাবা। কাজ আছে, যাচ্ছি। আল্লাহ হাফেজ। বলেই জোহান হনহন করে সম্মুখে পা বাড়ালো। আনোয়ারা নিচের কপালে হাত রেখে বলল, এ কেমন জিদ্দি ছেলে, মায়ের সামনে শর্ত রাখে। অনেকদিন পর নূরের আগমন ঘটল ভার্সিটিতে। ভার্সিটিতে পা রাখা মাত্রই তার মস্তিষ্কে মেহেরাব নামক মানুষটার কথা উকি ঝুঁকি দিচ্ছে। নূরের একটাই ভয়, মেহেরাব নূরের সম্মুখে এলে পমেল আবারও এই সব ঘটনা জোহানের কাছে পাচার করবে এবং জোহান এসে নূরকেই জলিল করবে। নূর দীর্ঘশ্বাস ফেলে চারিদিকে তনয়াকে খুঁজতে লাগলো। এই মেয়েকে বললাম সময়ের পূর্বে আসতে, আর এই মেয়ের কোনো খবরই তো দেখছি না। ব্যাগ থেকে নূর মোবাইল বের করে তনয়াকে ফোন দিতে নিলেই সেই পুরুষালী কণ্ঠ শুনতে পেল নূর, যেই কণ্ঠ সে ঘুণাক্ষরেও শুনতে চায়নি। হে মহিষী নারী, এতদিন কেন পাইনি তোমার দেখা শুনি। নূর কোনো বাক না নিয়ে সোজা চলে আসতে নিলে আবারও মেহেরাব বলে উঠল, ওহে নারী, তোমার মুখটা আজ বন্ধ কেন শুনি। মেহেরাব এর কথায় এইবার কিছু অট্টহাসির শব্দ শুনতে পেল নূর। নিজের এমন অপমান নূর কিছুতেই মুখ বুজে সহ্য করতে পারল না।
পেছনে ফিরতেই সে দেখতে পেল মেহেরাবের সাথী হিসেবে কয়েকজন যুবক মোটরসাইকেল নিয়ে বসে আছে তার সাথে। নূর গলা খাকিয়ে মেহেরাবকে জবাব দিল, এমন বাজে কবি এবং বাজে কবিতা আমার জীবনে আমি একটাও দেখিনি। নূরের কথায় সেই ছেলেগুলো মেহেরাবের দিকে তাকিয়ে কিটকিটিয়ে উঠল। মেহেরাব নিজের হাসি মুখ বন্ধ করে নূরের সম্মুখে আসতে নিলে নূর সামনে হাঁটতে আরম্ভ করলো। মেহেরাব এসে আড়াল করে দাঁড়ালো নূরের সামনে। এত সহজে যেতে দিচ্ছি না। এই ছেলে, তুমি আমার কি হও? আমি তোমার কথাই থেমে থাকবো? কথাটা বলে নূর এগোতে নিলেই মেহেরাব এক হাত এগিয়ে দিয়ে থামালো নূরকে। তুমি আমার চ্যালেঞ্জ, তোমাকে জিততে আমি তোমার সব হব প্রয়োজনে। প্রয়োজনে কি? এক চত্বে দুনিয়ার আয়েসি সব ভুলিয়ে দেব। নূর তার এক হাত তুলে বলল। নূর আরো কিছু বলতে যাবে তখনই সে পমেলকে আসতে দেখল। অতঃপর নূর মেহেরাবকে হালকা ধাক্কা দিয়ে নিজে সেই জায়গা থেকে দ্রুত গতিতে আরম্ভ করলো ছুটতে। মেহেরাব নূরের ছুঁয়ে দেওয়া স্থানে নিচের হাত দিয়ে স্পর্শ করে বলতে লাগলো, চ্যালেঞ্জের পাশাপাশি তুমি এখন আমার জিদে পরিণত হচ্ছ মিস নূর। তোমার এই ভাগিনী রূপটা আমার বেশ প্রিয়। আই লাইক ইট। মেহেরাবের মুখে রহস্যময়ী হাসি। নূর পমেলের সামনে গিয়ে হাঁপ ছেড়ে বাঁচল। পমেল বিচলিত হয়ে নূরকে প্রশ্ন করলো, কি হয়েছে ভাবিপা তোমার? কি হবে? কিছু না। পরপর দুইটা শ্বাস ফেলে বলল নূর, ও, আমি না তোমাকে খুঁজতে এসেছি এদিকে। তনয় আপু বলতো তুমি হয়তো ক্যাম্পাসে চলে এসছো, তোমাকে যেন তার কাছে নিয়ে যাই আমি। কেন? ওর কি হলো? ফোন করেই তো বলতে পারতো আমাকে এই কথাটা। পায়ে নাকি কিছু ব্যথা পেয়েছে, আর আপুর মোবাইলে চার্জ নেই। নূরের পাশাপাশি পমেল চলতে চলতে বলল, আচ্ছা দ্রুত চলো। তনয়ার কাছে নূর পৌঁছতেই পমেল বিদায় জানালো। কি হয়েছে পায়ে? নূরের চিন্তিত কণ্ঠ, হালকা মোচড় লেগেছে, আর কিছুই না, একটু পরেই ঠিক হয়ে যাবে। কিন্তু তোর কি হলো? তুই চিন্তিত কিছু নিয়ে? কি নিয়ে চিন্তিত হব না বলতো? একে তো জোহান ভাই আর আমার সম্পর্কের কোনো উন্নতি নেই, তার উপর ওই মেহরাব নামে ছেলেটা আজকেও খারাপ ব্যবহার করলো আমার সাথে। আমি যদি সরে না আসতাম তাহলে পমেল আমাকে দেখতো মেহরাবের সাথে, আর এই খবর পেতে যেত বিখ্যাত তিতা মুখী জোহান ভাই। এরপর বুঝতিস তো কি হতো আমার সাথে বা সেই বাজে ছেলেটার সাথে। নূরের মুখে বিরক্তির ছাপ। উফ, তোর আর জোয়ান ভাইয়ের এমন দূরত্বের ভালোবাসা দেখতে আমার বেশ লাগে। আর যতটুকু আসছে সেই ছেলের কথা, আর একবার কিছু করলে সে, আমি নিজেই তার নাকপুক ভেঙে দিব। তবে একটা জিনিস আমার বেশ ভালো লাগে। কি? নূরের প্রশ্নমাখা কণ্ঠ। এই যে এতদিনে তুই স্বীকার করেছিস তোর আর জোহান ভাইয়ের মধ্যে একটা সম্পর্ক আছে। নূরের মুখটা লজ্জায় রাঙা হয়ে এলো। বেশি বুঝিস? সবই বুঝি রে নূর, একবার আমাকে ধর, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। নূর মুচকি হেসে তনয়াকে উঠিয়ে ক্লাসের দিকে অগ্রসর হচ্ছে। আমার তিতামুখীর সাথে আমার সম্পর্ক বেশ পুরানো, আর এই সম্পর্কে স্মৃতি জুড়িয়ে আছে হাজারো। নূরের মনটা প্রশান্তিতে ভরে উঠল জোহানের কথা ভাবতেই। ভার্সিটি থেকে এসেই নূর ঘুমিয়ে পড়েছিল। আগে এই সময়ে ঘুমানোর সৌভাগ্য নূরের হয়নি, কিন্তু আজ থেকে জোহানের মায়ের নির্দেশে সকল টিউশন বন্ধ করে রেখেছে সে। প্রথমে নূর অমত জানালেও পরে জোহানের মায়ের কান্নার কাছে হার মানল নূর। গতকালই নূর সকল টিউশনকে বিদায় জানালো। খানিকক্ষণ পূর্বে তার মা কিছু সঙ্গত কারণে তাকে ডাকলেও সে কোনো রেসপন্স করেনি, কিন্তু এখন মোবাইলের রিংটোনে তার ঘুম যেন চির বিদায় জানিয়েছে। নূরের গভীর নিদ্রা ভাঙলেও নূর চোখ বন্ধ রেখে ফোন কানে ধরল। কে? তোর আনোয়ার আন্টি। তোর মায়ের সাথে এতক্ষণ কথা বলছিলাম। আমার নূর কি ঘুমাচ্ছিল? আন্টি, বড্ড ক্লান্ত ছিলাম। আচ্ছা এবার উঠে হাত মুখ ধুয়ে নে।